নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বীর্যের ঋণ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বীর্যের ঋণ। গল্প পাঠ আর গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প বীর্যের ঋণ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। কাকু কাকু আমার ব্যথা লাগছে। কাকু তলপেটে ব্যথা করছে খুব। কাকু রক্ত বেরোচ্ছে কেন? কাঁদে না মা, চেঁচায় না, জোরে চেঁচায় না, চুপ কর চুপ। কাকু কাকু আমার খুব ব্যথা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। কাকু দাঁড়া দাঁড়া দেখি, চুপটি করে গাড়িতে বস। কেউ ডাকলেও কিন্তু সাড়া দিবি না, বলবি না কিন্তু। ঠিক আছে, আমি চুপ করে লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছি। আমাকে আমাকে একটু হেল্প করো না। আমার ব্যথা হচ্ছে, খুব রক্ত বেরোচ্ছে। তলপেটে এত ব্যথা হচ্ছে কেন? আমি মা যাব। মা। চেঁচায় না, চুপ। আমি দেখছি কি করা যায়, দাঁড়া। গাড়ি থেকে বেরোলেন বংশীবাবু। ঘেমে স্নান করেছেন, গাড়ির স্টিয়ারিং ঘোরাতে পারছেন না, হাত দুটো তরতর করে কাঁপছে। পাশের সিটে রক্তমাখা অবস্থায় বসে রয়েছে ছোট্ট মণিমালা। গাড়িটা লক করে দ্রুত পায়ে নির্জন রাস্তাটা ছেড়ে লোকালয়ের পথে উঠে এলেন বংশীবাবু। একটা দোকান রয়েছে কসমেটিক্সের। আমতা আমতা করে গিয়ে বললেন, বলছি এখানে প্যাড কি কি মেয়েদের প্যাড পাওয়া যায়? হ্যাঁ, কোনটা নেবেন? অনেক রকম কোম্পানি আছে, ভালোটা দিন তো। এক প্যাকেট প্যাড কিনলেন। তাড়াতাড়ি টাকা মিটিয়ে সামনাসামনির একটা জামা কাপড়ের দোকানের দিকে গেলেন। বলছি 6 বছরের মেয়েদের প্যান্টি আছে? হ্যাঁ আছে, দিন তো একটা। প্যান্টিটা হাতে নিয়ে পকেটের মধ্যে লুকিয়ে চুপচাপ এদিক ওদিক একবারে দেখে নিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন বছর 45-এর বংশীবাবু। গাড়ির কাছে দাঁড়াতেই দেখতে পেলেন বেশ কয়েকটা ইয়ং ছেলে সাইকেল আর মোটর সাইকেল নিয়ে গাড়িটাকে ঘিরে রয়েছে। বিষয়টা দেখে বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। ও দাদা, কি হচ্ছে এখানে? হ্যাঁ, এটা আপনার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি। এইটা ও স্কুল স্টুডেন্ট, স্কুলে যাচ্ছিল। কেন বলুন তো? আপনি এইটুকু একটা বাচ্চা মেয়েকে এখানে দাঁড় করিয়ে রেখে গাড়িটাকে এভাবে নির্জনে রেখে কোথায় গেছিলেন? আমি দোকানে গেছিলাম, আমার খিদে পেয়েছিল, তাই। স্কুল টাইম হয়ে যাচ্ছে, ওকে বসিয়ে রেখেছেন, আমরা তো আবার অন্য কিছু ভাবলাম। এই কেষ্ট, চল। ছেলেটি একটু রুক্ষ স্বভাবের। কেষ্ট বলে কাকে সম্বোধন করে ছেলেটি বাইক নিয়ে বেরিয়ে গেল। ছেলেটি চলে যাওয়ার পরে আরও অন্যান্য সকলে বেরোতেই যাচ্ছিল। ভালো করে লক্ষ্য করেনি বংশী। সে নিজের উত্তেজনা চেপে রাখতে না পেরে গাড়ির ভেতরে না ঢুকেই প্যান্টটা বার করে তার মধ্যে প্যাড পরানো শুরু করে। হায়, বাইরে আয়, আমার ব্যথা হচ্ছে। বাইরে আয়। মেয়েটি বাইরে বেরোলে দেখা যায় ওর স্কার্ট, জুতো, মোজা রক্তে জপজপ করছে। এ কি, হে তো রেপ কেস, বলে ওঠে এক সাইকেল আরোহী। না না দাদা, রেপ কেস না, রেপ কেস না, ভুল ভাবছেন। আমি আসলে ধর তো, আমার তখনই সন্দেহ হয়েছিল। সালা নির্জনে বাচ্চা মেয়েটাকে রেখে সালা লোকালের মধ্যে রেপ করছিস, শুয়োরের বাচ্চাকে আজকেই কেলাবো। কে আছিস? এই কেষ্ট, এই গাড়ি ঘোড়া। সব কটা ছেলে এসে উদম মারতে শুরু করে বংশীকে।
বংশীর হাতে থেকে প্যাটের প্যাকেটটা আর প্যান্টিটা দূরে ছিটকে পড়ে যায়। হ্যাঁ, তুমি শিগগিরই বাড়ি এসো। কেন? এসো না, আমি তো অন ডিউটিতে আছি। একটা খবর এলো রাস্তায়, আমি সেইখানে যাচ্ছি। বলছি, মনির স্কুলে কি হয়েছে শুনেছ? না তো, মনি স্কুলে পৌঁছায়নি। আমার বড্ড ভয় করছে। বংশী তো সকালে নিয়ে গেল, কিন্তু গেলটা কোথায়? তুমি এখন রাখো, আমি তো ওর স্কুলের পথেই যাচ্ছি। আমি একবারে সেখান থেকে আসছি, কেমন? আমার ভয় করছে সম্রাট। কিচ্ছু হবে না, রাখো আরোহী, রাখো। ঘরে বসে কান্না করছে আরোহী, মণিমালার মা স্কুলে যায়নি বলে। দেখি দেখি দেখি, সাইড করুন, সাইড করুন। আরে হে কি, মণি? বাপি! মেয়েটি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে সম্রাটকে। এই থানার অন ডিউটি অফিসার সম্রাট তার কাছে ফোন করেছিল কেষ্ট। ফোন করে জানায়, স্যার, রেপ কেস একদম অন দ্য ওয়ে। হ্যাঁ, এই তো ডোমস স্কুলের পাশে। হ্যাঁ, নির্জন গলিটায়। আপনি শিগগিরই আসুন। হ্যাঁ হ্যাঁ, আমরা ধরে রেখেছি। এমন কেলান কেলিয়েছি, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আপনি আসুন। এই, কে আছিস? মালটাকে জিপে তোল। বংশী উপুর হয়ে পড়ে। ওর হাতে একটা প্যাড আর প্যান্টি তখনও ধরা রয়েছে। বাবা, বাবা শোনো, বাবা, কাকু কাকু পড়ে রয়েছে। হ্যাঁ, কাকুকে এখন হাসপাতালে ভর্তি করব। কাকু অন্যায় করেছে। বাবা, বাবা বলছি। চুপ, কষ্ট হচ্ছে মা? তোর বাড়িতেও ফোন করা হলো না রে। মিতালিকে বলতে হবে তোর মাকে একটা ফোন করতে। এখন আমরা সোজা যাব হাসপাতাল। চল, শিগগিরই চল। বাবা, বাবা বলছি। থাক থাক, চুপ চুপ চুপ। ব্যথা হচ্ছে না মা? এক্ষুনি যেতে হবে। দাঁড়াও, এক্ষুনি যেতে হবে। ইস, আমার মেয়ের কপালেও যেমন হবে আমি কল্পনাও করতে পারিনি। যেই বংশীকে আশ্রয় দিলাম, সেই বংশী কিনা আমার মেয়ের। ভগবান! বাবা, বাবা। চুপ 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 মা, শোনা মা, কাঁদে না, কাঁদে না, চলো এক্ষুনি চলো। মুখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। সাদা রঙের শার্টটা ছিঁড়ে এফোর ওফোর। প্যান্টের একটা পা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্যে রাস্তার খোঁয়াতে ছিঁড়ে গেছে। মাথার এক পাশে রক্ত, মুখেরও এক পাশ দিয়ে রক্তের ধারা। জ্ঞান হারিয়েছে বংশী। মুখটা চেনার মতো উপায় নেই। এলো পাথারি লাথি, চর, ঘুষির ফলে শরীরটা একেবারেই মরার মতো নিথর। অ্যাম্বুলেন্স আসে, আর খুব শিগগিরই ব্যাপারটা মিডিয়া হয়ে যায়। বর্তমানে আপনাদেরকে যেই নিউজটা আমরা বলছি সেটা আমাদের চ্যানেলেই প্রথম টেলিকাস্ট হচ্ছে। ডোমস স্কুলের ক্লাস 1-এর ছাত্রী মণিমালা সান্যাল, তাকে অন দ্য ওয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করেছেন গাড়ির ড্রাইভার বংশী। আমরা বিস্তারিত এখনো কিছু বলতে পারছি না, তবে আপনারা এইটুকুই শুনে রাখুন। আজকাল আমাদের বাচ্চাদেরকে নিয়েও আমাদের কত চিন্তা। আমরা বাবা মারা আমাদের সন্তানকে গাড়ি করে দিই স্কুল যাতায়াতের জন্যে, কিন্তু সেই গাড়ির ড্রাইভার যদি ভক্ষক হয়, তাহলে আমরা বাবা মারা কিভাবে ওদেরকে বিশ্বাস করব? রিপোর্টে আমি রিয়া, চ্যানেল জেডের তরফ থেকে। সঙ্গে থাকুন এবং সাহায্য করুন আমাদের। আপনাদের বিস্তারিত মত জানানোর জন্যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ফোন করতে পারেন। নিউজ চ্যানেলে খবরটা শুনছিলেন বসে বসে মণিমালা ঠাকুরদা। বৌমা, কি হয়েছে বাবা? মনির খবর দেখো না। ব্যাপারটা খুব শিগগিরই 5 কান হয়ে যায়। সম্রাটকে ফোন করে আরোহী। সম্রাট অনেকক্ষণ ফোন রিসিভ করেনি। দুশ্চিন্তায় দিশেহারা আরোহী বাবাকে বলে, বাবা, গাড়িটা বার করতে বলুন, আমি আমি নার্সিংহোম যাব। তুমি কি করে জানলে? জানতে পেরেছি, আমি ওর অন ডিউটি অফিসারের এক। বাবা, আমার কথা বলতে ভালো লাগছে না। আমাকে ওর ডিউটি অফিসারই ফোন করেছিল। কে ফোন করেছিল? আমাকে মিতালি ফোন করেছিল। ও, ওই সাব ইন্সপেক্টরটা? হ্যাঁ, শিগগিরই গাড়ি বার করো বাবা। গাড়িটা নিয়ে
আরোহী একাই ড্রাইভ করে রওনা দেয়। 4 তলা বিরাট বড় শ্বশুর বাড়ি আরোহীর। এই বাড়ির একা মালিক। বর্তমানে সোফার মধ্যে বসে ঠকঠক করে কাঁপছেন কুশলবাবু। ওনারই একমাত্র ছেলে সম্রাট, বর্তমানে এই থানার ওসি। আর বৌমা আরোহী বিয়ের আগে চাকরি করত, বিয়ের পর ছেড়ে দিয়েছে। শাশুড়িমা মারা গেছে 1 বছর আগে। এই তো দিন 10 হলো ওনার 1 বছরের কাজ সম্পন্ন হয়ে গেছে। এই নাতনি সারাদিনের খেলার সঙ্গী কুশলবাবুর। ঘুম থেকে ওঠার পর থেকেই সেই যে নাতনির পেছনে লাগা শুরু করেন, সেই থেকেই ওনার রাত পর্যন্ত চলে। নাতনির মুখে কতবার যে বকা শোনেন, তবুও এই বকা শোনার জন্যই এলোপাথারি ভুংভাং কথা বলতে থাকেন। ভালো লাগে ওনার নাতনির মুখে শাসন শুনতে। সেই নাতনির এইরকম অবস্থায় উনি সোফার মধ্যে বসেই থাকলেন। আসলে নাতনিকে এইভাবে দেখে কখন যে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে উনি নিজেও জানেন না। বাড়িতে এই মুহূর্তে কাজের লোক মালতী ছাড়া কেউ ছিল না। মালতী দেখলো, উনি বললেন গাড়ির ড্রাইভারকে গাড়ি বার করতে, আর আরোহী নিজেই ড্রাইভ করে চলে গেল। মালতী তখন ঘর দর মুছে বাড়ির বাইরে বেরিয়েছে। বৌদিমণি বেরিয়ে যেতেই ঘরে এসে যখন জিজ্ঞেস করবে, দাদাবাবু রান্না হয়ে গেছে, বাড়ি যাব? দাদাবাবু দাদাবাবু দেখলেন ওনার এক ধাক্কাতেই মানুষটা সোফা থেকে কেমনভাবে যেন গা এলিয়ে পড়ে গেল। একসঙ্গে এত বড় অ্যাক্সিডেন্ট এই গোটা বাড়িটাকে আলো অবস্থা থেকে অন্ধকারাচ্ছন্নের দিকে ছিটকে সরিয়ে দিল। এখন কেমন আছে? তুমি কখন এলে? তোমায় কখন থেকে ফোন করছি, ফোন ধরছো না। আমার ফোন ধরার সময় আছে? আমাকে মিতালি আমাকে ফোন করেছে। ও ঠিক আছে, তুমি তাহলে ওই তো ডক্টর কেমন আছে? হ্যাঁ, আপনার মেয়ে এখন অনেকটাই আউট অফ ডেঞ্জার। তবে একটা কথা ছিল। কি কথা? বলছি ও কিন্তু রেপ হয়নি। হোয়াট? হ্যাঁ, 6 বছর বয়সে ওর পিরিয়ড হয়েছে। কিন্তু এত কম বয়সে পিরিয়ড কি করে হয়? হ্যাঁ দেখুন, এটা ন্যাচারাল ব্যাপার। এখানে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। কোনো কোনো বাচ্চার এরকম ছোট বয়সে হয়ে যায়। আপনারা শুধু শুধু মানে আপনি শুধু শুধু চিন্তা করছেন। ও একদম ভালো আছে। এখানে আসার পরেই তো ও আমাকে বলল, আপনাকে নাকি ও অনেকবার বলতে চেয়েছে যে ওকে বংশী কাকু কোনো ক্ষতি করেনি। বংশী কাকু ওকে হেল্প করার জন্যই প্যাড আর প্যান্টি কিনে নিয়ে গেছিল। আজকে স্কুলে যাওয়ার আগেই নাকি ওর মাকে ও বলেছিল ওর মাজার মধ্যে যন্ত্রণা হচ্ছে। কি গো আরোহী, ঠিক বলছে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম নর্মালি। দেখুন, প্রত্যেকটা মেয়েরই একদিন না একদিন এই পিরিয়ডটা হয়, কিন্তু তবে প্রথম যখন এটা শুরু হয় তখন সবার কাছে এটা আতঙ্ক আর উদ্বেগের বিষয়। এটা খুব স্বাভাবিক। ওরা নিজেদের মধ্যেই বিষয়টা বুঝে উঠতে পারে না যে এটা কি হচ্ছে, আর আপনাদের উচিত ওটা স্বাভাবিকভাবে ওদেরকে বোঝানো। হ্যাঁ, প্রথম যখন হয় তখন এটা যে পিরিয়ড সেই নামটাই হয়তো ওরা জানে না। আজকে সকালবেলায় ওরা মাজা একটু যন্ত্রণা হচ্ছিল, আপনি হয়তো ওর বাথরুম লক্ষ্য করেননি, তখনই দেখতে পেতেন। তখনই 1-2 ফোঁটা রক্ত হয়তো বেরিয়েছে। আচমকা শরীরের এরকম পরিবর্তনটা হয়েছে ওর গাড়িতে উঠে। এক চান্সে স্কার্ট আর পাটা ভেসে গেছে রক্তে। ভয় পেয়ে যখন ও বংশীকে দেখায়, বংশী তখন বুঝতে পারে যে এটা পিরিয়ড। আর স্কার্ট লেগে গেছে বলে স্বাভাবিক, এটা খুব লজ্জার বিষয় আর চিন্তার কারণ। তাই গাড়িটাকেও নির্জনে দাঁড় করিয়ে রেখে, মেবি এটা হয়তো আমার অনুমান, ও দোকানে গিয়ে প্যাডটা কিনতে গিয়েছিল। কিন্তু স্থানীয় ছেলেপেলে সেটা দেখে একটা শিট, আমি এত বড় ক্রাইম করলাম বলে সম্রাট। আরোহী বলে, আমার মেয়ের সঙ্গে কি আমি একটু দেখা করতে পারি? নিশ্চয়ই আপনি দেখা করতে পারেন, ওর তো কিচ্ছু হয়নি। ওকে ইচ্ছা করলে বাড়ি নিয়ে যান, নার্স ওকে প্যাড পরিয়ে দিয়েছে। এখন মেয়েকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে বোঝান যে এটা একটা সার্কেল, এটা প্রত্যেকেরই হয়। আর এই জিনিসটাই উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মধ্যে কোনো ভাগ নেই। এই বিষয়ে প্রত্যেকটা নারী সমান, প্রত্যেকের হবে। আর এটা চলবে প্রায় যতদিন না পর্যন্ত ওর শরীরে এইটা বন্ধ হবে, ততদিন
ও ভালো থাকবে। আর এটা বন্ধ হয়ে গেলেই কিন্তু প্রবলেম, মেয়েদের শরীরে নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে। এগুলো তো আপনি জানেন, আপনি ওর মা। হ্যাঁ, আমি ওর সঙ্গে দেখা করব। আসুন নার্স, এই যে মণিমালার মা, মণিমালার কাছে নিয়ে যাও। মাম্মাম, মাম্মাম শোনা মা আমার, কি হয়েছে? খুব ব্যথা হচ্ছিল মাজা, তোমাকে সকালে বললাম। তুমি তো বললে স্কুলে যাও, ঠিক হয়ে যাবে। আমি স্কুলে কামাই করার জন্য প্যানিক করছিলাম না মা, সত্যি ব্যথা হচ্ছিল। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে কেমন একটা মনে হলো। বংশী কাকুকে বলতেই আমাকে বললো চুপ করে বস। আমি তো কাঁদছিলাম ভয়ে। কাকু আমাকে বলল এটা নাকি ভয়ের কিচ্ছু না। আমি বসেছিলাম। কাকু তারপরে আমার পেন্টুর মধ্যে কি একটা পড়াতে যাচ্ছিল, তখনই সবাই এসে কাকুকে মারলো। আমি বাপিকে কত বলতে চাইলাম, বাপি আমাকে কথাই বলতে দিল না, শুধু বললো চুপ চুপ। আর কাকুকে খুব মেরেছে ওরা। কাকু যাব আমি, কাকু যাব। তোমার এখন শরীর ঠিক আছে মা? জিজ্ঞেস করে সম্রাট। আরোহী বলে, কীরকম ডিউটি অফিসার তুমি? মেয়েকে উদ্ধার করে আমাকে একটা ফোন করলে না? বেচারা বংশীকে এত মারলে। আরে বাবা, এখন কি যত দোষ আমার? দোষ নয় তো কি? মেয়েটা কি বলছে সেটা তো আগে শুনবে। কেন তোমরা বয়ান না শুনে এরকম স্টেপ নাও বলো তো? বংশীর একেই কেউ নেই, বউটা মারা গেছে, বাচ্চা কাচ্চা কেউ নেই, বেচারা একা। আমাদের বাড়িতেও থাকে, মনিকে মেয়ের মতো ভালোবাসে। আর সেই বংশীকে এখন তুমি ওর সামনে মুখ দেখাতে পারবে তো? সম্রাট চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যে মিডিয়া ব্যাপারটাকে আরও বেশি বিস্তারিত করে ফেলেছে। ওরা এমনও নিউজ দিচ্ছে বংশী নিজের হাতেই নাকি ওর পরিবারকে শেষ করেছে। বংশী একটা যৌন প্রবৃত্তির মানুষ, ছোট থেকে বয়স্ক সবার সঙ্গেই নাকি ওর উত্তেজনা প্রশমিত করতে চায়। আর সেই কারণেই নাকি ওর বউটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বংশীর সদ্যজাত একটা সন্তানও হয়েছিল, তাকেও নাকি খুঁজে পাওয়া যায়নি। হয়তো বংশী তাকে নষ্ট কাজ করে ফেলে দিয়েছে কোনো ঝোপে অথবা কোনো পশুর সামনে। বংশী মানসিক দিক থেকে নাকি প্রচণ্ড পরিমাণে কাম পিপাসু, সেই কারণেই 6 বছরের এই ছোট্ট শিশুটাকেও সে হাতছাড়া করেনি। নিজের যৌন লালসা প্রকাশ করার জন্য নির্জনে গাড়ি দাঁড় করিয়ে স্কুলে নিয়ে যাওয়ার নাম করে ছোট্ট বাচ্চাটাকে রেপ করে সে। শুধু রেপ নয়, রেপ করে রক্তপাত শুরু হয়ে গেলে দোকান থেকে প্যাডও কিনে নিয়ে আসে। স্থানীয় দোকানদার এবং যেই বিক্রেতা প্যান্ট বিক্রি করেছিলেন সেই জামা কাপড় ব্যবসায়ীও নাকি বলেছে, হ্যাঁ, যখনই আমার দোকানে আসে তখনই কেমন একটা সন্দেহ হয়েছিল, হাত পা কাঁপছিল ওই লোকের। প্যান্টটি কিনে সোজাসুজি পকেটে পড়লো। আমিও লক্ষ্য করেছিলাম আগের দোকান থেকে প্যান্ট কিনেছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখলাম প্যান্ট কিনে প্যান্টে নিয়ে গেল। তাই ভাবছি বাড়িতে যদি বাচ্চা কাচ্চার হয়ে থাকে তাই আমি সন্দেহ করিনি। এখন দেখছি তো ধূর্তর বদমাস, এরকম লোককে ফাঁসি দেওয়া উচিত। মিডিয়াতে এতটা খবর চাউর করতে কে দিয়েছে? মিতালি। মিতালি, সরি বস, আমি বুঝতে পারিনি। ওরা যে সামান্য একটা খবরকে, এটা সামান্য খবর? হ্যাঁ, শুধু শুধু একটা মানুষের এত বড় অপমান হয়েছে, শুধু শুধু কতগুলো লোক। ছি, আমাদের এক্ষুনি উচিত বংশীর সঙ্গে দেখা করা। স্যার, শুনলাম বংশী নাকি। দেখো মিতালি, তুমি যদি এখন আমাকে বলো বংশী মারা গেছে, তাহলে হয়তো আমিও সুইসাইড করতে বাধ্য হব। আমার চাকরি জীবনে আমি এরকম ভুল কোনো দিন করিনি। আমার আগে ব্যাপারটা যাচাই করা উচিত ছিল। একজন সজ্জন পুলিশ অফিসার হিসাবে আমি পুরস্কার পর্যন্ত পেয়েছি রাষ্ট্রপতির কাছ থেকে, সেখানে আমি এত বড় ভুল কি করে করলাম? ছি, আমি কেন লোকটাকে আগে উদ্ধার করতে পারলাম না, কেন মেয়েটার কথা শুনলাম না? তাহলে তো লোকটা এরকম। স্যার, এতে আপনার কোনো দোষ নেই। মামনির যখন রক্তপাত হচ্ছিল তখন পাবলিক ওই রক্ত দেখে বংশী তাকে এমনিই মেরেছে, মেরে ওখানেই আধমরা করে দিয়েছে। আপনি তো জানেন পাবলিকের মার কেওড়াতলা পার। তোমাকে কি ডায়লগ মারতে বলেছি নাকি? না স্যার, মনে হলো। ভাগ্যিস মারবো, এখানে লাশ পড়বে। যার সিনেমা দেখে এতটা তুমি উৎসাহিত, তার সিনেমা দেখো গে, যাও বসে যাও, যাও। সরি স্যার, কি করবো এখন আমি? কি আর করবে, তাড়াতাড়ি চলো। কোথায় যাব? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আরোহীর সঙ্গে মণিমালাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এসো, আর গিয়ে দেখো বাড়ির খবর কি। স্যার বলো, আপনার বাড়ি থেকে একটা খবর এসেছে, আপনার কাজের লোক ফোন করেছিল। কি? আপনার বাবা। কি হয়েছে বাবার? আপনার বাবা আর নেই। হোয়াট? হ্যাঁ, খবর শুনে নাকি সোফাতেই উনি হার্ট অ্যাটাক করেছেন, হাসপাতালে ওনাকে নিয়ে আসা হচ্ছে। সম্রাট ধূপ করে বসে পড়ে হাসপাতালেরই এক বেঞ্চের ওপরে। বাবার শেষকৃত্য সম্পন্ন করতে করতে বেলা অনেক গড়িয়ে যায়। পুলিশ অফিসাররা কাছা নিয়েও ডিউটি করে।
এটা ওনাদের কর্তব্য। তাই ওই সাদা রঙের পোশাকটা মুখাগ্নি করেও পরা হলো না, কারণ নিজের মেয়ের ব্যাপারটাই এখন অনেকটা ঘোলাটে হয়ে উঠেছে। এত শিগগিরই মিডিয়ার প্রচারের ফলে স্কুলেও চলে গেছে সেই মানুষগুলো। স্কুল কর্তৃপক্ষ ভীষণই অসহ্য বোধ করছে এই মিডিয়ার কারণে। একেই বেসরকারি স্কুল, তার উপরে যদি কোনো রকম একটা বদনাম রটে যায়। মণিমালা এখন আপাতত সম্পূর্ণ সুস্থ, পিরিয়ড বন্ধ হয়ে গেছে। এইটা না হলে একটি মেয়ে প্রকৃত নারী হয়ে উঠতে পারে না। এমনিতে 10 থেকে 16 বছরের মধ্যে এটা শুরু হয়, আগেও হতে পারে। ভৌগোলিক কারণ, শরীরের শক্তি এইসবের ওপর নির্ভর করে। প্রত্যেক মাসেই এটা হবে। 45 থেকে 55 বছর পর্যন্ত এটা হয়, আবার 40 বছরের দিকেও বন্ধ হয়ে যেতে পারে। এইটা হওয়াটাই খুব স্বাভাবিক। তাই সে এখন আর ভয় পায় না। এইটা হলে কি কি করতে হয় সেটাও সে জানে। বারবার মেয়েটা জিজ্ঞেস করছে বংশী কাকুর কথা, কিন্তু বাবার শেষকৃত্য সম্পন্ন করতে করতে কতগুলো দিন কেটে গেছে। 15 দিন পর শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেলে হঠাৎ করে মনে পড়ে সম্রাটের বংশীর কথা। কাছা নিয়েও সে ডিউটি করেছে, পুলিশের পোশাকটা পরে, কিন্তু বংশীর সঙ্গে দেখা করার কথা এতটুকু মনে হয়নি। মিডিয়াতে নিজে জানিয়ে দিয়েছে সম্রাট ওর মেয়ে রেপ হয়নি। ডক্টর নিজে অন ক্যামেরায় দাঁড়িয়ে বলেছে, আপনারা যেটা বলছেন ভুল বলছেন, শুধু শুধু স্কুলে গিয়েও স্কুলটাকে ব্যতিব্যস্ত করে তুলছেন। বাচ্চাটির মাসিক হয়েছিল। আমার অনুমান খুব সম্ভবত ওই লোকটি, মানে গাড়ির ড্রাইভারটি, ওকে হেল্প করার জন্যই প্যাড আর প্যান্টি কিনে নিয়ে এসেছিল। আমরা এখনো মাসিকটাকে লজ্জা হিসাবে দেখি। আচমকা রাস্তার মধ্যে কোনো মেয়ের যদি মনোপজ হয়ে যায়, যদি তার কুর্তি, স্কার্ট অথবা শাড়ির পেছনে লাল রক্তের দাগ লেগে থাকে, তাহলে আমরা তাকে সাহায্য করার বদলে অট্টহাস্য করি। আমরা ভুলে যাই ওই জিনিসটা হয়েছে বলেই আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছি। আমি কেন, আমার মতো অনেক পুরুষই কথাটা ভুলে যান। তাই বলি, রাস্তাঘাটে কারো মাসিক হলে তাকে হেল্প করবেন, শুধু শুধু একটা ফালতু খবর রটিয়ে মানুষকে ব্যতিব্যস্ত করবেন না। আজকে বংশীর এই অবস্থার জন্যে আমাদের পুরো সিস্টেমটা এবং আমরা নিজেরাও দায়ী। আপনারা শুধু শুধু একটা ফালতু খবর চাউর করছেন। এইভাবে মেয়েটারও কোনো ভবিষ্যতে ক্ষতি করবেন না, আর বংশীর তো নয়। আমি নিজে ডক্টর হয়ে বলবো, ওর মাসিক হয়েছে, ওর শরীরে রেপ হয়নি, ও এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটি শিশু। ব্যাস, এই পর্যন্তই। ওই যে মানুষ যখন যেটাকে নিয়ে নাচে, যেই টপিকটাকে পায়, সেটা আর কি। এতদিন বংশীকে নিয়ে নেতেছিল, এখন অন্য কোনো খবর পেয়ে মিডিয়া সেই দিকেই ছুটে বেড়াচ্ছে। শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেলে আরোহী একদিন বলে, শোনো, এইবার তো বংশীকে একদিন দেখে আসতে হয়, ওর অবস্থা খুব খারাপ। তাছাড়া বাবাও চলে গেলেন, জানতেও পারলেন না যে ওনার আদরের নাতনির কোনো ক্ষতিই হয়নি। এটাই তো আফসোস। এই সব কিছুর জন্য কিন্তু মিডিয়াটা দায়ী। শুধু শুধু ফালতু একটা খবর চাউর করে ভুল বললে আরোহী, মিডিয়া দায়ী নয়। মিডিয়া মানুষের সামনে সত্যটা প্রকাশ করতে চায়, আর এই ক্ষেত্রে আমরা আম পাবলিকরা, মানে সেইখানে উপস্থিত সাধারণ মানুষদেরও তুমি ভুল দোষারোপ করতে পারো না। আকছার এরকম রেপ হচ্ছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ি পর্যন্ত। কোনটা সত্যি কোনটা মিথ্যে মানুষ কি করে বুঝবে বলো তো? মণিমালার কোনো ক্ষতি হয়ে গেছে কিনা জানার জন্যই তো ওরা অ্যাটাক করেছিল। কিন্তু শোনো, মনির কথা তো কেউ শোনেনি। মনির মুখ থেকে সত্যি কথাটা শুনলে তো লোকটাকে এরকম মার খেতে হতো না। ওটা হয় না। মনি সত্যি কথা বললেও হয়তো ভাবতো মনিকে ভয় দেখিয়েছে, জানে খতম করে দেওয়ার। আমরা নিজেরাই তো এখন পশু। আমাদের মধ্যে মানবিকতা বোধ নেই বলেই তো সমাজটা ধীরে ধীরে এরকম হিংস্র হয়ে উঠছে। যাক, সেসব কথা ছাড়ো। এখন আমার উচিত বংশীর সঙ্গে দেখা করা। ঋণ আছে আমার কাছে ওর অনেক। কিরকম? অনেক। আমি ঋণী ওর কাছে। তাই নাকি? ওর বউ বাচ্চা মরার পরে তো আমাদের বাড়িতেই উঠে এলো, তুমি তো নিয়ে এলে। তবুও আছে আছে কিছু কিছু ঋণ আছে, যেগুলো সবার সামনে বলতে নেই, বুঝলে? মনিকে আমার সঙ্গে দাও, আমি নিয়ে যাব। নিয়ে যাবে? আচ্ছা, আমি ওকে তৈরি করে দিচ্ছি। বলছি, শোনো, মাসিকটা কমেছে? হ্যাঁ, প্রথম হলো তো 5 দিন হয়েছে কন্টিনিউ, 6-7 দিন পরে একটু একটু কমেছে, এখন সম্পূর্ণ কমে গেছে। মেয়ে ভয় পেয়েছে? সে তো পেয়েছেই, এইটা হয় শুনে ভয় পেল। তবে আমি ওকে বললাম যে, মা, তুমি এটা থেকে নারী হয়েছ, এটাই তো নারীদের চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা পুরুষ মানুষের শরীরে থাকে না।
তোমার শরীরে আছে। এই জিনিস না হলে তুমি নারী থেকে মা হতে পারবে না। নারী হওয়া এটা তো একটা লক্ষণ। এখন মেয়েকে অত ডিটেলসে বোঝাতে হবে না, মেয়ে বড় হোক, তারপরে এর শারীরিক ব্যাখ্যা সম্পর্কে। আরে হ্যাঁ, ব্যাখ্যা সম্পর্কে আমায় কিছুই বোঝাতে হবে না। মেয়ে যখন 9-10-এ উঠবে তখন এমনি বুঝতে পারবে একটা নারী আর একটা পুরুষের মধ্যে কোথায় কোথায় পার্থক্য আর কোথায় কোথায় মিল। মেয়েকে নিয়ে নিজের মোটরসাইকেলে বসিয়ে রওনা দেয় সম্রাট। গাড়িতে যেতে যেতে বলে, মারে, তুই চিৎকার করছিলি সেই দিন, বারবার বলছিলি বাপি কাকু কিছু করেনি, আমি তোর কথা শুনিনি। অনেক বড় ভুল করেছি রে মা। কেন বাপি? আমি অনেক বড় ভুল করেছি রে মা। আমি একটা অমানুষের মতো কাজ করেছি। এখন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ রাস্তার উপরে মরে থাকলেও আমাদেরকে খবর দেওয়ার আগে মিডিয়াটা আগে করে। আর বংশীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মিডিয়াকে খবর দিয়ে পাবলিক নিজের রোষ ওর উপরে মিটিয়ে নিয়েছে। এইভাবে সত্যি যে বিপদে পড়বে সে কোনো দিন সাহায্য পাবে? বাপি, হ্যাঁ কি ভাবছ? কি করেছে তোকে বোঝাবো? তুই এখনো ছোট। শোন, কাকুর কাছে গিয়ে কাকুর মাথায় হাত রেখে আদর করে দিয়ে আসবি। হ্যাঁ, কাকুকে তো আমি ভালোবাসি, আমি তো বলি তোমাকে। বলতে বলতে ওদের স্কুটারটা এসে থামে নার্সিংহোমের পাশে। এখনো কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। মিতালিও সেখানে ছিল। মিতালি? হ্যাঁ স্যার। কেমন আছে? ভালো। আপনি এই কদিন আসতে পারেননি, আপনার ডিউটি পড়ে গিয়েছিল ভোটের, তার উপরে জ্যাঠামশাই মারা গেলেন। কাজকর্ম মিটে গেছে, তা তুমি কেন গেলে না? আমি যেতে পারিনি স্যার, আমার ফিয়ান্সের সঙ্গে ঝগড়া হয়েছিল তো, তাই মন খারাপ। ওফ, তোমরা যে কি করো। তা বংশী কেমন আছে? আগের থেকে অনেকটাই বেটার। অনেক রক্ত লেগেছে। চিনতে পারছে কাউকে? কাউকে চিনতে পারছে না। মাথায় এত জোরে আঘাত লেগেছে, হয়তো স্মৃতিভ্রম হয়ে গেছে। এখন কি হবে? কি আর হবে, আমার কাছেই থাকতো, আমার দাদার মতো আমার কাছেই থাকবে। অনেক ঋণ আছে আমার ওকে শোধ করার। হায় মা। বাপি, কাকু চিনতে পারবে না? পারবে পারবে, তোকে ঠিক চিনতে পারবে, দেখবি। আসতে পারি? আসুন আসুন। দেখুন, পেশেন্টের মাথার অনেকগুলো ছবি তোলা হয়েছে। সত্যি পাবলিক যে এমন মার মারতে পারে এসব মানুষগুলোর আঘাত দেখলে বোঝা যায়। হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে মাথার মানে খুলি প্রায় উড়িয়ে দেওয়ার মতো অবস্থা। জানে বেঁচে আছে লোকটা এই বেশি। বলছি, ভেন্টিলেশনে রাখতে হবে নাকি? রেখেছিলাম, এখন তো মনে হচ্ছে নর্মালভাবেই নিঃশ্বাস নিচ্ছে, তবে কারো ডাকে সাড়া দিচ্ছে না। চোখের পাতা পড়ছে, হাত পা নড়ছে, আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু ও যেন কাউকে চিনতে পারছে না। মাথার ছবি তোলা হয়েছে। এবার আপনি ওর চেনা মানুষ, কথা বলে দেখুন। যদি চিনতে পারে তাহলে তো ভালোই হবে, আর যদি না চিনতে পারে স্যার, তাহলে আর কি। আপনারা যদি বাড়ি নিয়ে গিয়ে রাখতে পারেন রাখবেন, তাহলে আর কি। অ্যাসাইলেমে রাখতে হবে, খরচ বহন করবেন আপনি। তা তো করবই, আমার দাদা, আমি খরচ বহন করব না? হ্যাঁ বলছি, আরে মনি কেমন আছো? ভালো আছি ডক্টর আঙ্কেল। এসো এসো। আপনি যেন কি একটা বলছিলেন স্যার? বলছি, এইরকম মানুষকে অ্যাসাইলেমে রাখাটাই সেফ বাড়ির থেকে। হয়তো এখনও চুপচাপ ঘাপটি মেরে আছে, ওর মাথায় হয়তো কোনো রকম খারাপ প্রবৃত্তি এখন জাগতে পারে। যেহেতু ও নিরপরাধ, তাও ওর উপরে অ্যাটাক হয়েছে। না না স্যার, বংশীদা এরকম কাজ করতেই পারে না। এতটা বিশ্বাস করেন ওকে? করি, করতে হয় তাই করি। আমরা কি একটু একা কথা বলতে পারি? নিশ্চয়ই। নার্স চলে এসো। তবে হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু উত্তেজিত করবেন না। যদি আপনাদেরকে চিনতে পারে তবেই কথা বলবেন, না হলে বেরিয়ে যাবেন। ঠিক আছে স্যার, যা বলছেন তাই হবে। কাকু, কাকু কেমন আছো? অবাক হয়ে যান ডক্টর নিজেই। মেয়েটির ডাকে সাড়া দিচ্ছে বংশী। চোখের পাতা ফেলছে, হাত নাড়ছে, আর গলা দিয়ে অক অক করে শব্দ বার করছে। আহ, উত্তেজিত হতে নেই। আপনি কথা বলুন দেখি। দাদা এখন কেমন আছেন? কোনো কথা বলে না বংশী। ডক্টর বলে, মনি আরেকবার ডাকো তো মা। কাকু। মনির ডাকে তৎক্ষণাৎ ওর ব্রেনের সমস্ত নার্ভগুলো কম্পিউটারের স্ক্রিনের মধ্যে এক রকমের সিগন্যাল দিচ্ছে। তাতে মনে হচ্ছে মনিকেও স্পষ্ট চিনতে পারছে।
আর যেই সম্রাট ডাকছে সঙ্গে সঙ্গে ওর চোখের ভাষা, ওর মস্তিষ্কের ভাষা অন্যরকম হয়ে যাচ্ছে। ডক্টর বললেন, প্রকৃতির কি সৃষ্টি বলুন তো, ভগবানের কি লীলা। যার জন্য এত বড় আঘাত পেল তাকেই চিনতে পারছে, আর আপনাকে ভুলে গেছে। দেখুন এবার এই বাচ্চাটার মাধ্যমেই ও সুস্থ হয় কিনা। শিশুরা নাকি অনেক বড় অ্যান্টিডোজের কাজ করে। প্রায় মাস 3 পরে বংশীকে বাড়ি নিয়ে আসা হয়। বংশী আগের থেকে এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ, কিন্তু মানসিকভাবে নয়। আরোহী, সম্রাট কাউকেই সে চিনতে পারছে না। একমাত্র মণি, সারাদিন মণির সাথে খেলা করা, মণিকে খাইয়ে দেওয়া, মণিকে ঘুম পাড়ানো, মণিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা, স্নান করানো, ইউনিফর্ম পরানো। গাড়িটা এখন আর বংশীকে চালাতে দেয় না সম্রাট, নিজেই ড্রাইভ করে আসে। কিন্তু গাড়ির একদিকে বসে থাকে বংশী, আর একদিকে বসে থাকে মণিও এই কয়েক মাসে বংশীর সাথে ভীষণ গাঢ়ভাবে মিশতে শুরু করেছে। কাকুকে ছাড়া মেয়ের এক দণ্ড চলে না। মাঝখান থেকে বেচারা সবার স্মৃতি ভুলে গেলেও মেয়েটার স্মৃতিকে আগলে রেখেছে। হবে নাই বা কেন, বংশীর সঙ্গে যে ওর রক্তের টান। আজ থেকে অনেকগুলো বছর আগে এই বংশী একদিন সাহায্য চাইতে গিয়েছিল সম্রাটের কাছে। সম্রাট তখন এই চত্বরে নতুন এসেছে। বংশী গাড়ি চালাতো, যেই মালিকের গাড়ি চালাতো সেই মালিকের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। সম্পূর্ণ দোষ গিয়ে পড়ে বংশীর ঘাড়ে, কারণ সে ড্রাইভ করছিল। বংশীর বউটা তখন পোয়াতি, অন্যদিকে সম্রাটের স্ত্রীও তখন নার্সিংহোমে ভর্তি। দুইজনেই সন্তান সম্ভবা এবং জননী হতে চলেছে। এই বংশীর খবরটা পেয়েই অন ডিউটি ছুটে যেতে হয়েছিল সম্রাটকে, বউকে নার্সিংহোমে রেখেই। আর সেখানে গিয়েই দেখতে পেয়েছিল বংশীকে। মানুষ মেরে ওর ছাল চামড়া গুটিয়ে রেখে দিয়েছে। বংশী বসে বসে কান্না করছে আর সম্রাটকে বলছে, স্যার আমাকে তো মেরে পাটক্লাস করে দিল। আমার বউটা কি দোষ করেছিল? মানে সদ্য একটা বাচ্চা হলো, আমার বউটা বাচ্চাটাকে দেখতে পেল না। আমি গাড়ির একটা কাঁচ ভেঙে দিয়েছি বলে আমার মালিক, যার গাড়ি আমি চালাই, রাত্রেবেলা আমার বাড়িতে লোক পাঠিয়ে আমার সদ্যজাত মেয়েটা বিছানায় শোয়া, আমার বউটাকে রেপ করে তার বডিটা ঝুলিয়ে দিয়ে আসলো সিলিং ফ্যানে। স্যার তুমি এসব কথাগুলো আমাকে তখন কেন বলনি? বলে কি হবে স্যার? গরিবের কথার কোনো মূল্য আছে না প্রমাণ আছে? লোকের গাড়ি চালাতাম, তাই দিয়েই সংসার চলতো। ভালোবেসে লক্ষ্মীকে বিয়ে করলাম। বিয়ের পরপরই ভগবান আমার দিকে মুখ তুলে চাইলো, আমি বাপ হলাম। মেয়েটারে পেলে মেয়েটার সামনেই ওর মারে ধর্ষণ করে ঝুলিয়ে দিয়ে গেল সিলিং ফ্যানে। আমি গাড়ির একটা কাঁচ ভেঙে দিয়েছি বলে। ড্রাইভিংয়ে আমার হাত পাকা স্যার। আমার বাপ আমার মা আমাকে না পড়াতে পারলে কি হবে? এই ড্রাইভারিটা পেট চালানোর জন্য ভালো শিখিয়ে গিয়েছিল, লাইসেন্স আছে। গাড়িটা সেদিন উঠে যখন গাড়িটা চালালাম তখনই মনে হয়েছিল ব্রেকে কিছু একটা প্রবলেম আছে। মালিককে বলার সঙ্গে সঙ্গে তিনি খিস্তি দিলেন, বললেন 1 টাকাও নাকি আমাকে দেবেন না। তারপরে গাড়িতে উঠে মাল বওয়ার কাজ করার জন্যে সোজা আমাকে চলে যেতে হয়েছিল শিলিগুড়ি। বললাম বউটা পোয়াতি, বাচ্চা হবে, শুনলে না, বললে নগদ 15,000 টাকা দেবে। টাকা তখন আমার খুব দরকার। গাড়ি নিয়ে চলে গেলাম। পৌঁছেই গেছি, হঠাৎ একটা ফোন এলো, আর ফোনে শুনতে পেলাম আমার মেয়ে হয়েছে বাড়িতেই। ওই খবরটা শুনেই হাতটা একটু এদিক ওদিক হয়ে গাড়িটা গিয়ে ধাক্কা মারলো একটা পোলে, আর একটা কাঁচ ভেঙে গেল। আমি এসে যখন মালিককে বললাম, মালিক আমাকে 2 চড় মেরে শান্ত রইল না। আমাকে এখানে বেঁধে রেখে আমার বাড়িতে গিয়ে
সদ্য নাড়ি কাটা আমার বাচ্চাটাকে বিছানায় ফেলে আমার বউটাকে আমি এখন কোথায় যাবো স্যার? আমার যে কেউ রইল না। আমার বাচ্চাটা কার দুধ খাবে? বসে বসে কান্না করে বংশী। তখনই মিতালির ফোন আসে। স্যার, কি হয়েছে? স্যার, বলছি একটা খারাপ খবর আছে। কি? আপনার বাচ্চাটা কি হয়েছে? আপনার মেয়ে হয়েছিল, কিন্তু মৃত। আপনার স্ত্রী সেই খবর শুনে সেই যে জ্ঞান হারিয়েছে। সম্রাট কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। সারা জীবন কর্তব্যরত পুলিশ অফিসারের জীবনে যে এমন হবে ও কোনোদিন বুঝতে পারেনি। কারো ক্ষতি করেনি কোনোদিন সম্রাট, সাহায্য করা ছাড়া। এমনকি জেলে থাকা আসামিগুলোকে পর্যন্ত লুঙ্গি, গামছা, কেক, বিস্কুট কিনে খাওয়াতো। কাউকে মারার কথা বললে দূরে সরে দাঁড়িয়ে থাকতো। বলতো ওর উচ্চপদস্থ অফিসাররা, পুলিশ হয়েছে কি করতে? হ্যাঁ, 2-4 ঘা যদি লাঠির বাড়ি নাই মারতে পারো। না স্যার, ওই কাজটা আমায় দিয়ে করাবেন না, আমার বিবেকে বাধে। আরে বিবেক টিবেক রাখলে হবে? তাই বলে যে দোষ করেছে তাকে মারবে না? নিশ্চয়ই স্যার, যে দোষ করেছে তাকে অবশ্যই মারবো, কিন্তু কারো বাড়িতে নারকেল গাছের ওপরে উঠে নারকেল চুরি করলে তাকে আর কি মারবো স্যার? গাছের ফল খাওয়ার অধিকার সবার আছে। বেচারা দুটো নারকেল চুরি করেছে বলে সাধারণ মানুষকে মেরে মেরে আদমরা করে দিয়েছে। এর পক্ষপাতী আমি নই স্যার। তোমার মনটা অন্যরকম সম্রাট, তোমার জন্য পুলিশের চাকরি কিন্তু ঠিক নয়, বুঝলে? বলে হাসাহাসি করতো সবাই। সম্রাট বংশীর মাথায় হাত রেখে বলে, আমার থেকে তুমি বয়সে বড়ই হবে, তাই বংশী দা বলছি, তোমার মেয়েটাকে দেখার তো কেউ নেই, দেবে আমায়? বংশীর কেসটা হ্যান্ডেল করতেই সম্রাট চলে গিয়েছিল ওইখানে ওর বউকে রেখে। সম্রাট জানতে পেরেছিল নিজের মেয়ে হওয়ার কারণে নাকি স্ত্রীকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়ে হত্যা করেছে বংশী। পাড়ায় এইরকমই রটেছে। বংশীকে পাড়ার লোক এখন আস্ত পেলে জিন্দা লাশ বানিয়ে ছাড়বে। তাই বংশী প্রাণে বাঁচার জন্যে নিজেই চলে এসেছে এই নির্জন বস্তি এলাকায়। তবে বংশী কোথায় আছে সেটা চিহ্নিতকরণ করতে করতে সম্রাট ঠিক পৌঁছে যায় সেইখানে। বংশী স্যালেন্ডার করতে চায়, সে নিজেকে বাঁচাতে চায় না, সেও মরে যেতে চায়, কারণ তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। এইখানে সে এসেছিল আত্মহত্যা করার জন্যে, কিন্তু সম্রাটের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় তার কথা বলার একটা লোক হয়। সম্রাট সম্পর্কে অনেক ভালো ভালো কথা সে শুনেছে। সম্রাটকে নিজে খবরে দেখেছে পুরস্কার নিতে। এইরকম একজন পুলিশ অফিসারের দরকার ছিল আমাদের সমাজে। পুলিশ মানেই যে হাতে লাঠি নিয়ে শুধু মারধর করবে তা তো নয়। সহানুভূতি, মানবিকতা বোধ না থাকলে কোনো চাকরিরই হয়তো উপযুক্ত মান থাকে না। অন্তত শিক্ষিত মানুষের ক্ষেত্রে তো নয়। সহমর্মিতা আর ভালোবাসা সব কিছুতেই প্রয়োজনে লাগে। সম্রাটের প্রস্তাব শুনে বংশী ওর দিকে তাকিয়ে থাকে। সম্রাট বলে, তোমার সাজা কি করে কমাতে হয় আমি কোর্টে গিয়ে অবশ্যই দেখব। গাড়ির কাঁচ তুমি ভেঙেছ, তোমার স্ত্রীকে তুমি খুন করনি। তার শরীরে এখনো পর্যন্ত যারা ওকে ধর্ষণ করেছে তাদের স্পার্ম নিশ্চয়ই পাওয়া যাবে, আর তাতেই তুমি রক্ষা পেয়ে যাবে। আমি রক্ষা পেতে চাই না স্যার। সন্তানহীনে বউহীনে সন্তান তো তোমার মারা যায়নি। তোমার বাচ্চাটা এখন হাসপাতালে আছে, আমি তাকে দত্তক নেব। আমি লোকেরা তো ভালো করতে চাই বংশী, ভগবান হয়তো আমার ভালোটা চান না। মেয়ে হয়েছিল আমার, মরে গেছে হয়ে, তাই শুনে বউটা এখন আদমরা। এখন তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে হাসপাতাল থেকে তোমার বাচ্চাটাকে আমার বউয়ের পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করুন। মা পাবে, আপনার মতো বাবা পাবে, আমার আর কি চাই? আর তুমি? আমি যেখানে দুচোখ চাই। না, তুমিও থাকবে, তবে পিতৃ পরিচয়ে আমি থাকবো, তুমি থাকবে কাকু হিসাবে। রাজি? রাজি। নিজের মেয়েকে চোখের সামনে দেখতে পাবো, এটাই তো অনেক বড় পাওনা আমার। বংশীর সঙ্গে এই ডিল হয়েছিল সেই দিন। আজ বংশী নিজের সব কিছু ভুলে নিজের বীর্যকে ঠিক মনে রেখেছে। এটাই হয়তো
আসল বীর্য শুল্ক। এটাই হয়তো আসল জনকের পরিচয়। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।